আশরাফুলের মানিব্যাগে নিজের ছবি দেখে চমকে যায় মীরা। আশরাফুল সম্পর্কে মীরার স্বামী। নিজের স্বামীর মানিব্যাগে নিজের ছবি দেখে অবাক হওয়ার কিছু নেই, তবু মীরা ভীষণভাবে অবাক হচ্ছে। বিয়ের 1 বছর পার হয়ে গেল, আজও আশরাফুল মীরাকে স্ত্রী বলে স্বীকার করেনি। ভালো করে দুটো কথা পর্যন্ত বলেনি। সেখানে ভালোবেসে মীরার ছবি মানিব্যাগে রাখবে, এমনটা হতে পারে না। আমার মানিব্যাগ নিয়ে তুমি কি করছো? দিন দিন তোমার সাহস বেড়েই চলেছে। হাজারবার তোমাকে বলেছি আমার জীবন থেকে চলে যাও, কিন্তু বেহায়ার মতো এখানেই পড়ে থাকো। কথাগুলো বলে আশরাফুল মীরার হাত থেকে মানিব্যাগটা কেড়ে নেয়, তারপর নিজের মতো করে চলে গেল। মীরা একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে পা বাড়ালো। এসব কথা নতুন কিছু নয় মীরার জন্য। রোজ রোজ সবার অপমান সহ্য করতে করতে এখন এগুলো গা সওয়া হয়ে গেছে, তেমন একটা কষ্ট লাগে না। কিরে নবাবজাদি, এখন ঘুম ভাঙলো নাকি তোর? সকাল থেকে আমার মেয়েটা কাজ করে চলেছে, আর তুই বরের সাথে সোহাগ করছিলি নাকি? আহ মা, ভাইয়ের সাথে সোহাগ করার কপাল ওর আছে নাকি? তুমি শুধু শুধু ওকে কথা শুনিয়ে দিলে। এই শোনো, আমার জন্য একটু পাস্তা রান্না করো তো। আজ সকালের নাস্তায় আমার পাস্তা খেতে ইচ্ছে করছে। কথাগুলো বলে দুইজন দুই দিকে নিজের কাজে চলে গেল। এত সময় যারা মীরাকে কথা শোনালো তারা মীরার ননদ আর শাশুড়ি। শাশুড়ি ছেলের বউকে এমন বাজে কথা বলতে পারে বলে ধারণা ছিল না মীরার, কিন্তু এখন এসব কথাই তাকে রোজ শুনতে হয়। বহুকাল ধরে প্রচলিত নিয়মে তারা বড্ড খারাপ ব্যবহার করে মীরার সাথে। আবার মীরাও ভালো মানুষের মতো মুখ বুজে সব সহ্য করে আসছে। লোক লজ্জার ভয়ে মায়ের মান সম্মানের দিকে তাকিয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। সব কিছু ছেড়ে চলে যেতে চাইলেই মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে বারবার। ভয়ে আত্মা কেঁপে ওঠে, সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় না। চোখের কোণে জমে থাকা পানি কণাগুলো মুছে রান্নায় মন দিল মীরা, কিন্তু মনটা কিছুতে শান্ত করতে পারছে না। আশরাফুলের মানিব্যাগে নিজের ছবির কথাটা বারবার মনে পড়তে কোথাও শুনেছিল ছেলেরা যাকে ভালোবাসে তার ছবি নিজের মানিব্যাগে রেখে দেয়। তবে কি আশরাফুল মীরাকে ভালোবাসে? মনের কোথাও যেন এক চিলতে আশার আলো দেখতে পায় মীরা। স্বামীর ভালোবাসা পেতে আশা জেগে উঠছে। প্রতিটা মেয়ে স্বামীর ভালোবাসা পেতে চায়, নিজেকে স্বামীর মনের রানীর আসনে বসাতে চায়, কিন্তু বাস্তবে কজনই বা এ সুখ পায়? কারো জীবন বাঁধা পড়ে সংসার নামক দায়িত্বে, কারো জীবন চলে রুটিনের মতো। নিতান্তই ভাগ্যবতী মেয়েরা স্বামীর ভালোবাসা পায়। মীরা হয়তো সেসব মেয়েদের ভিতর নেই, তাই তার জীবন বড্ড বিভীষিকাময়। নানান চিন্তার মধ্যে দিয়ে সকালের রান্না শেষ করলো মীরা। সময়ের আগে খাবার গুছিয়ে দিতে না পারলে আবার নানার কথা শুনতে হবে। বছরখানেক আগে মীরার বিয়ে হয় আশরাফুলের সাথে। আশরাফুল একটা কোম্পানিতে চাকরি করে। মীরা তখন কলেজে পড়তো, সবেমাত্র অনার্স ভর্তি হয়েছিল। চোখে অপার স্বপ্ন তার, পড়াশোনা শেষ করে একটা চাকরি করবে, মায়ের সাথে একটা সাজানো বাড়িতে থাকবে। রোজ রোজ মাকে পরের বাড়িতে কাজ করতে যেতে হবে না, কারো অফিস মুছতে হবে না। কিন্তু সবার সব ইচ্ছা কি পূরণ হয়? রোজকার মতো সেদিনও কলেজ শেষ করে বাড়িতে ফিরে দেখে মা সব কিছু গুছিয়ে রাখছে। মীরাকে দেখে হাসি মুখে বলেন, তোর জন্য একটা ভালো কাজ এসেছে রে মা। ছেলে বড় কোম্পানিতে চাকরি করে, আমি যে অফিসে চাকরি করি ওই অফিসের বসের ছেলে। সন্ধ্যায় ওরা তোকে দেখতে আসবে, একটু ভালো করে রেডি হয়ে থাকবি। ওরা তুই যতদূর পড়তে চাস পড়াবে। কলেজ পাশ করলে ছেলের বাপের অফিসে চাকরিও দিয়ে দিবে, তুই আর না করিস না। মীরার বিয়ে করার ইচ্ছে না থাকলেও মায়ের মুখে হাসি দেখে আর না বলতে পারে না। মাথা নেড়ে সম্মতি দিয়ে ঘরে চলে যায়। সন্ধ্যায় আশরাফুলের পরিবার মীরাকে দেখতে আসে। লাবণ্যময়ী মীরাকে দেখে হয়তো ওদের অপছন্দ হয়নি, তাই কয়েকদিন পরেই মীরার সাথে আশরাফুলের বিয়ে হয়ে যায়। খুব বেশি আড়ম্বর ছিল না বিয়েতে। মীরার শ্বশুর, শাশুড়ি, ননদ আর মীরার মার সাথে কয়েকজন লোক মিলে কাজে অফিসে বিয়ে হয়। অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে মীরা। মায়ের কিছুটা খরচ কমে গেল ভেবে কিছুটা স্বস্তি পায়।
ভেবেছিল জীবনটা হয়তো নতুন রঙে সেজে উঠবে, কিন্তু সবার কি সব ভাবনা সত্যি হয়? বাসর রাতে আশরাফুল মীরাকে জানিয়ে দেয় সে বাবার কথাতে বিয়ে করেছে। মীরাকে তার পছন্দ নয়, আর কখনোই সে মীরাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না। মীরার জন্য এটাই ভালো যেন মীরা এখান থেকে চলে যায়। কিন্তু মীরা আর কোথাও যেতে পারেনি। মা বাবার ডিভোর্স হওয়ার পর মাকে নানান কষ্ট করতে দেখেছে মীরা। বাড়িওয়ালা থেকে শুরু করে দোকানে বসে আড্ডা দেওয়ার লোকগুলোর চোখে পর্যন্ত লালসা দেখতে পেয়েছে। মাসের মাথায় বাড়ি পাল্টে ভিন্ন ভিন্ন জায়গাতে থাকতে দেখেছে। এসব যেন মীরার শৈশবের অংশ, তাই নিজের গায়ে ডিভোর্সি তকমা লাগাতে বড্ড ভয় পায়। সকালে সবার খাওয়া শেষ হলে মীরা খেতে বসে। এ বাড়ির লোকদের সাথে বসে খাওয়ার অনুমতি তার নেই, বাড়ির কাজের লোকের সম্মানটুকুও তার নেই। কলেজে যাওয়া বেশ আগেই বন্ধ হয়ে গেছে। শ্বশুর শাশুড়ির ঘোর আপত্তি মীরার পড়াশোনা নিয়ে। এত টাকা কে খরচ করবে তার পেছনে? মাকে অবশ্য প্রশ্ন করেছিল মীরার মা রোজিনা রেনু সোজাসাপটা বলে দিয়েছেন, বিয়ে হয়ে গেছে, সংসার করো, পড়াশোনা করে কি লাভ? পড়াশোনা করে কি লাভ এ কথার উত্তর মীরা দিতে পারেনি। শুধু মনে হচ্ছিল নিজের মায়ের কাছে বোধ হয় সে বোঝা, না হলে মা কেন তাকে এমন করে বিয়ে দিয়ে দিল। খাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে রাখলো। দুপুরে রান্না বসাতে হবে। এমন সময় মীরার শাশুড়ি এসে বলল, আশরাফুলের আলমারিটা পরিষ্কার করে দিও তো, অনেক ময়লা হয়েছে নাকি? এটুকু তো খেয়াল রাখতেই পারো নাকি? সবকে আমাকে বলে দিতে হবে? মীরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মুখে কোনো ভাষা খুঁজে পায় না। আশরাফুল এই সামান্য কথাটা কি মীরাকে বলতে পারতো না? হয়তো বলতে পারতো না, তাই বলেনি। রান্না চাপিয়ে আশরাফুলের ঘরের দিকে হাঁটা ধরল। বাসর রাতের পর থেকে মীরা আলাদা একটা ঘরে থাকে। আশরাফুল কখনো উকি দিয়েও মীরাকে দেখে না। এমন জীবন থেকে বের হওয়ার রাস্তা খুঁজে চলে মীরা, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা খোলা নেই তার জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজে মন দেয় সে। সব কাপড়গুলো বের করে রোদে দিয়ে আসে। নানান জিনিসে আলমারি ভর্তি হয়ে আছে, সবকিছু মুছে গুছিয়ে রাখে। হঠাৎ তার নজর পড়ে একটা ডায়েরির দিকে। ডায়েরির উপরে প্রাক্তন লেখা। কৌতূহলবশত ডায়েরি খুলে নিজের ছবি দেখতে পায়। শুধুমাত্র মীরার ছবি নয়, সাথে আশরাফুল ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। কোনোটা বা দুইজন হাত ধরা, এমন 5-6টা ছবি নজরে পড়ে মীরার। ডায়েরি কয়েকটা পাতা ছেঁড়া, কোথাও কিছু লেখা নেই, হয়তোবা কেউ ছিঁড়ে ফেলেছে। একটা ছবির পেছনে লেখা, তোকে কখনো ক্ষমা করব না আমি। অজানা ভয় মীরাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। হাত পা ঠান্ডা হয়ে আসে। এ কি সেই আশরাফুল? না না, এমনটা তো হতে পারে না। এলোমেলো হাতে জিনিসগুলো সাজিয়ে রাখে মীরা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। রান্নাঘর থেকে মীরার শাশুড়ির চিৎকার শোনা যায়, এই অলক্ষী মেয়েটা আমাদের ওর মায়ের মতো ফকির বানিয়ে ছাড়বে। দেখো তো কতটা তরকারি পুড়িয়ে ফেলেছে। এই নবাবজাতি কোথায় গিয়ে হাওয়া খাচ্ছিস তুই? এই তো মা, আলমারি গুছিয়ে রাখছিলাম, দেখি কতটা তরকারি পুড়েছে। মীরাকে আসতে দেখে রেশমা বানু রান্নাঘর থেকে চলে যায়। তরকারি খুব বেশি একটা পড়েনি, সামান্য লেগে গেছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দেয়। তরকারি ঢালতে গিয়ে বেশ খানিকটা হাত পুড়ে যায়। হাতে বড্ড জ্বালা করছে। তাড়াতাড়ি করে ঠান্ডা পানিতে হাত চুবিয়ে রাখে। শরীরে যন্ত্রণা কিছুটা কমে বটে, কিন্তু মনের ক্ষতগুলো নতুনের মতো কষ্ট দিতে থাকে। দুপুরে খাওয়ার সময় মীরার শ্বশুর অদ্ভুত একটা কথা বলে বসে, আশরাফুলের আবার বিয়ে দিতে চায়। ছেলের জীবন এমন করে নষ্ট করতে রাজি নয় সে। মীরা অবশ্য কিছুই বলে না। যার সাথে কোনো সম্পর্ক নেই তার বিয়ে নিয়ে কিসের চিন্তা। সব কাজ সেরে বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দেয় মীরা। বড্ড ক্লান্ত লাগছে তার। মীরার ঘরের জানালাটা বাইরের দিকে। ছোট একটা গলিপথ দেখা যায় জানালা খুলে দিলে। সামান্য বাতাসের আশায় জানালাটা খুলে দেয়। নিজের জীবন নিয়ে বড্ড হতাশ সে।